আজ আমরা ত্রিপুরার তেলিয়ামুড়ার রাজনৈতিক প্রেক্ষাপটকে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এর একটি তথ্যনির্ভর পথরেখা তৈরি করার জন্য। দেখুন, আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলকে সমর্থন বা বিরোধিতা করা নয়। আমাদের লক্ষ্য হল পুরো ব্যবস্থাটাকে বিশ্লেষণ করা, তথ্যের গভীরে যাওয়া, আর এটা বোঝা যে জনগণের রায় ঠিক কিভাবে তৈরি হয় আর কিভাবে সেই রায়কে সত্যিকারের জনসেবায় রূপান্তরিত করা যেতে পারে। প্রত্যেকটা নির্বাচনের একেবারে কেন্দ্রে কিন্তু এই দুটো প্রশ্নই থাকে। কিভাবে একটা জনাদেশ হাতছাড়া হয়ে যায়, আর তার থেকেও বড় কথা হলো সেই হারানো বিশ্বাস আর রায় কিভাবে আবার ফিরিয়ে আনা যায়। তেলিয়ামুড়া আমাদের সামনে একটা জ্বলজ্বন্ত উদাহরণ, যা আমাদের রাজনৈতিক পুনরুদ্ধারের এই কঠিন যাত্রাপথটা বুঝতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক তেলিয়ামুড়ার নির্বাচনী চ্যালেঞ্জগুলো দিয়ে। এই প্রথম ভাগে আমরা বোঝার চেষ্টা করব যে সেখানকার নির্বাচনী ময়দানের আসল বাস্তবতাটা ঠিক কী, কারণ যে কোনো কৌশল তৈরির আগে সমস্যাটাকে ঠিকমতো চিহ্নিত করাটা সবচেয়ে জরুরি। ২০২৩ সালের ভোটের সংখ্যাগুলো আমাদের সামনে একটা বেশ স্পষ্ট ছবি তুলে ধরে। দেখুন, মোট ভোটার ৪৫,২২৬। তার মধ্যে প্রায় ৮৯.৫২% মানুষ ভোট দিয়েছেন, যা একটা বিরাট সংখ্যা। বিজয়ী দল বিজেপি পেয়েছে ৪২.১% ভোট, আর দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ৩১.৭%। এখানে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, সিপিআইএম কিন্তু এই নির্বাচনে প্রার্থী দেয়নি, যা ভোটের পুরো সমীকরণকে অনেকটা প্রভাবিত করেছে। এই সংখ্যাগুলো দিয়েই আমাদের বিশ্লেষণ শুরু হচ্ছে। এই পুরো খেলার আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে কিন্তু একটা সংখ্যায়, 10.4%। এটাই হলো জয় আর পরাজয়ের মধ্যেকার ব্যবধান। কোনো প্রতিদ্বন্দ্বীর জন্য এই ব্যবধানটা পার করা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কারণ বুঝতেই পারছেন, এই 10.4% তো শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের আশা, হতাশা আর আকাঙ্ক্ষার গল্প। সংখ্যা ছেড়ে এবার চলুন মানুষের কাছে যাই, মাটির কথা শুনি। আমাদের দ্বিতীয় ভাগ, মাটির প্রতিধ্বনি। তেলিয়ামুড়ার সাধারণ ভোটেদের কাছে ঠিক কোন বিষয়গুলো সবচেয়ে জরুরি? তাদের মূল অভিযোগগুলো কি? তাদের স্বপ্নগুলোই বা কী? এটা বোঝাটা যে কোনো রাজনৈতিক কৌশলের জন্য অপরিহার্য। মাঠের তথ্য বিশ্লেষণ করে 5টা মূল অভিযোগ একদম পরিষ্কারভাবে উঠে আসছে। প্রথম এবং সবচেয়ে বড় হল বেকারত্ব আর স্থানীয় চাকরির অভাব। দ্বিতীয়ত কৃষি সংকট, ধান আর রাবার চাষিরা ফসলের দাম না পেয়ে একেবারে দিশেহারা। তৃতীয়ত রাস্তা, পানীয় জল, বিদ্যুতের মতো খুব সাধারণ মৌলিক সুবিধার অভাব। চতুর্থ, উপজাতিদের জমির অধিকার আর তাদের পরিচয় নিয়ে একটা গভীর উদ্বেগ কাজ করছে। আর সবশেষে স্বাস্থ্য আর শিক্ষার মতো সরকারি পরিষেবাগুলোর মান নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এই সমস্যাগুলোই কিন্তু যে কোনো গণমুখী প্রচারের মূল ভিত্তি হওয়া উচিত। আর তেলিয়ামুড়ার রাজনীতির এই সমীকরণটা কিন্তু এখন আর আগের মতো নেই, একেবারে বদলে গেছে। ত্রিপুরার মতো নতুন শক্তির উত্থান আর বিজেপির সাথে তাদের জোট উপজাতি সম্প্রদায়ের ভোট দেওয়ার যে ঐতিহ্যবাহী ধরন, সেটাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। এখন পরিচয় আর অধিকারের রাজনীতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রভাবশালী। চলুন এবার একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই। আমাদের তৃতীয় ভাগ, রায়ের ব্যবচ্ছেদ। ঠিক কোন নির্বাচন তেলিয়ামুড়ার রাজনৈতিক গতিপথকে নতুন করে তৈরি করে দিয়েছিল? উত্তরটা লুকিয়ে আছে 2018 সালে। 2018 নির্বাচনটা ছিল বলতে পারেন একটা রাজনৈতিক ভূমিকম্প। ভাবুন একবার, 2013 সালে যে সিপিআইএমের ভোটের হার ছিল 50%-এর বেশি, মাত্র 5 বছরে সেটা কমে দাঁড়ালো 38.66%। আর অন্যদিকে বিজেপি প্রায় 0 থেকে 1 লাফে 57.30% পৌঁছে গেল। এটা কোনো সাধারণ পরিবর্তন ছিল না, এটা ছিল একটা যুগান্তকারী পরিবর্তন। কিন্তু এত রাজনৈতিক ওলটপালটের মধ্যেও দেখুন, একটা জিনিস কিন্তু প্রায় একই রয়ে গেছে। সেটা হলো ভোটারদের অংশগ্রহণ। 1998 থেকে 2023 পর্যন্ত ভোটদানের হার প্রায় সবসময়ই 90%-এর কাছাকাছি। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে তেলিয়ামুড়ার মানুষ রাজনীতি নিয়ে অত্যন্ত সচেতন এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কতটা আগ্রহী। আর এই বিপুল সংখ্যক ভোটদান আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক আদর্শের কথা মনে করিয়ে দেয়। দায়িত্বের সাথে প্রকাশ করা তথ্য সমৃদ্ধ জনমত, প্রত্যেক নাগরিকের আত্মমর্যাদার ভিত্তি।
মানুষ যখন এত বড় সংখ্যায় ভোট দেয় তারা শুধু একটা সরকার নির্বাচন করে না, তারা নিজেদের মর্যাদা আর মতামতকেও প্রতিষ্ঠা করে। এত সব বিশ্লেষণের পর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে ফেরার পথটা কি? আমাদের চতুর্থ ভাগে আমরা সেই পথটাই খোঁজার চেষ্টা করব। আর তার প্রথম ধাপ হল নিজের শক্তি আর দুর্বলতা নিয়ে একটা সৎ কঠোর মূল্যায়ন করা। চলুন একটা SWOT অ্যানালিসিস দিয়ে পরিস্থিতিটা আরও পরিষ্কার করে দেখি। শক্তি হিসেবে এখনও রয়েছে তৃণমূল স্তরের ক্যাডার নেটওয়ার্ক আর CPIM ব্র্যান্ডের একটা লম্বা ঐতিহ্য। কিন্তু দুর্বলতার দিকটাও মারাত্মক। নতুন নেতৃত্বের অভাব আর নেটওয়ার্কগুলো পুরনো হয়ে গেছে। সুযোগ রয়েছে কংগ্রেস বা ট্রিপুরার সাথে জোট করার, কিন্তু সবচেয়ে বড় হুমকি হল বিজেপি আর ট্রিপুরার মিলিত শক্তি। এই পরিস্থিতিটাকে আমরা একটা বিশেষ কাঠামোর মধ্যে ফেলে দেখতে পারি, যাকে বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ। নির্বাচনী দিক থেকে এটা একটা দুর্গ ছিল ঠিকই, কিন্তু এখন তার দেওয়ালে ফাটল ধরেছে। সাংগঠনিকভাবে শিকড় অনেক গভীর, কিন্তু গাছটা পুরনো হয়ে যাচ্ছে। বর্ণনার ক্ষেত্রে পুরনো গল্প দিয়ে আর ভোটারদের টানা যাচ্ছে না, একটা নতুন বার্তা দরকার। আর সম্পদের দিক থেকে সীমিত তহবিল আর মিডিয়ার অভাব প্রচারকে বাধা দিচ্ছে। তাহলে এই অবস্থায় এই পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক কেমন প্রার্থী দরকার? বিশ্লেষণ বলছে আদর্শ প্রার্থী হবেন একজন স্থানীয় উপজাতি নেতা, জমাতিয়া বা দেববর্মা সম্প্রদায়ের। তার বয়স কম হতে হবে, স্বচ্ছ ভাবমূর্তি থাকতে হবে, আর ককবরক ও বাংলা দুটো ভাষাতেই স্বচ্ছন্দ হতে হবে। আর সবচেয়ে জরুরি হল সম্প্রদায়ের মধ্যে তার নেতৃত্বের একটা প্রমাণিত রেকর্ড থাকতে হবে। তো রোগ নির্ণয় তো হল, এবার আসা যাক সমাধানের কথায়। আমাদের পঞ্চম ভাগ শাসনের জন্য একটা রূপরেখা। এখানে আমরা শুধু নির্বাচন জেতার কৌশল নিয়ে কথা বলবো না, বরং একটা কার্যকর শাসন ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা করব। এই প্রচারের মূল মন্ত্র বা বার্তাটা হতে হবে খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী: কাজ আর ন্যায়। এই দুটো শব্দ ভোটারদের প্রধান দুটো সমস্যা, বেকারত্ব আর অধিকারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। বার্তাটা খুব পরিষ্কার, আমরা কাজ আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। আর এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে একটা ৯০ দিনের ঝরঝরে পরিকল্পনা দরকার। প্রথম ৩০ দিনে প্রার্থী আর জোট চূড়ান্ত করতে হবে। তার পরের ৩০ দিনে বার্তাটাকে ছড়িয়ে দিতে হবে, সমাবেশ শুরু করতে হবে। শেষ মাসে একেবারে ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করতে হবে। আর ভোটের দিনে প্রত্যেকটা ভোটারকে বুথ পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তবে এই জনসংযোগের সময় একটা কথা কিন্তু মাথায় রাখা ভীষণ জরুরি। ভারতের আইন অনুযায়ী কোনো নাগরিকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার আগে তার সম্মতি নেওয়া এবং কী উদ্দেশ্যে সেই তথ্য ব্যবহার করা হচ্ছে তা পরিষ্কারভাবে জানানো বাধ্যতামূলক। প্রচারণার অর্থ কখনোই মানুষের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা নয়। কারণ দেখুন, নির্বাচন জেতাটাই তো শেষ কথা নয়, ওটা তো সবে শুরু। আসল কাজ হলো একটা বিশ্বাসযোগ্য শাসনের মডেল তৈরি করা, যার মধ্যে থাকবে অভিযোগ মেটানোর জন্য নির্দিষ্ট সময়সীমা, কল্যাণমূলক কাজের দৃশ্যমান প্রমাণ, আর এমন একটা ব্যবস্থা যা চাকরি, পরিকাঠামো আর মানুষের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকবে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ ভাগ, রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য। এখানে আমরা এই পুরো বিশ্লেষণের সারমর্মটা তুলে ধরব আর তেলিয়ামুড়ার ভবিষ্যতের জন্য একটা পথ নির্দেশ করার চেষ্টা করব। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই: যদি পুরনো ব্যবস্থাকে নতুন করে না গড়া হয়, যদি ভোটারদের সাথে কথা বলার জন্য একটা আধুনিক বার্তা তৈরি না করা হয়, আর যদি মাঠ পর্যায়ে একটা শক্তিশালী কৌশল না থাকে, তাহলে ফলাফল কি সত্যি বদলানো সম্ভব? এই প্রশ্নটা শুধু তেলিয়ামুড়ার জন্য নয়, হয়তো সব জায়গার জন্যই প্রাসঙ্গিক। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-420-41602. Purpose Beyond Politics.